নমস্কার স্টুডেন্ট। তো আমরা এখন আলোচনা করছি ভারতের ইতিহাস তথা আধুনিক ভারতের ইতিহাস এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম। এই যে বিষয়টি যেটা আমরা এখন পড়াচ্ছি, এটা সিভিল সার্ভিস ছাড়াও যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইতিহাস আমাদের প্রায় প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষাতেই থাকে এবং আধুনিক ভারতের ইতিহাসের দিকটি বেশ গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ইগনোর করা যাবে না, আমাদের পড়তেই হবে। কারণ এখান থেকে প্রতি বছরই যে কোনো অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে আমাদের আসে। তো আমাদের সেই হিসাবে কিন্তু এখান থেকে পড়তে হবে এবং জিনিসগুলো বুঝতে হবে। তো সিভিল সার্ভিসের যে পড়াগুলো সেগুলো বাংলায় পড়ানো হয় না, বিশেষ করে হয় ইংরেজিতে বা হিন্দিতে। যারা আমার মতো গ্রামের স্টুডেন্ট, গ্রাম থেকে পড়াশোনা করছো, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পারোনি, আমি চাই যে তারাও পড়তে পাও এবং জিনিসগুলো বুঝতে পারো। সেই হিসেবে আমার ভিডিওগুলো বানানো। এবং আমি যেটা অফলাইনে যেগুলো ছেলেদের পড়াই, তাদের সাথে যেগুলো করি, যে পড়াগুলো আমি নিজে পড়ি, বুঝি এবং যতটা পারা যায় সহজ সরল ভাষায় যাতে বোধগম্য হয় প্রত্যেকটা স্টুডেন্টদের, সেসব আমি চেষ্টা করি এবং যাতে তাদের সুবিধা হয়। তো তোমাদের সাথেও আমি সেইভাবে করছি। তো আমি আস্তে আস্তে ইতিহাস ছাড়াও ভূগোল, ইকোনমিক্স, পলিটি সমস্ত কিছু ভিডিও আস্তে আস্তে আপলোড করবো এই চ্যানেলে এবং তোমরা পাশে থেকো। এইভাবেই আস্তে আস্তে করে এগোচ্ছে এবং যদি আমার এই ভিডিওর মাধ্যমে কারো উপকৃত হয়, এবং আশা করি শুধু ইউপিএসসি ছাড়াও যে কোনো স্টুডেন্ট এই ভিডিওগুলো দেখতে পারে এবং পড়ে হাতে জ্ঞান সংগ্রহ করতে পারে। এবং যারা পড়াশোনা করেও না তারাও কিন্তু ভিডিওগুলো দেখে বুঝতে পারে যে ভারতবর্ষে কীভাবে কি স্বাধীনতা আন্দোলন, ওখান থেকে কি শুরু হলো, কীভাবে কি হলো না হলো। তো আমরা আগের দিন পড়াচ্ছিলাম যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হচ্ছে বাংলা তথা গোটা ভারতবর্ষ জুড়ে। সেক্ষেত্রে কি করা হচ্ছে, দেশের বিদেশি সমস্ত সরঞ্জাম বয়কট করা হচ্ছে, তাদের পুড়িয়ে ফেলা হচ্ছে এবং তাছাড়াও বিভিন্ন কাজ যেমন করা হচ্ছে, যেমন গঙ্গায় ডুব দেওয়া এবং রাখি বন্ধন উৎসব পালন করছে রবীন্দ্রনাথ ঠাকুর। ওনারা যাতে ভ্রাতৃত্ব বোধটা বজায় থাকে, যে আমরা কেউ আলাদা নই, আমরা হিন্দু মুসলমান আলাদা নই, আমরা এক এবং আমরা এক ভাই ভাই হয়ে এই দেশে বাঁচবো এবং একসাথে এই দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবো। এবং তৎকালীন সময়ে যেটা মেন লক্ষ্য, যে ইংরেজদের দেশ থেকে দূরীভূত করবে এবং নিজের স্বাধীনতা নিজে বজায় রাখবো। তো সেই জন্য স্ত্রী পুরুষ থেকে শুরু করে কৃষক বণিক থেকে শুরু করে ছাত্র শিক্ষক সমস্ত কিন্তু এই আন্দোলনে নামছেন। হ্যাঁ, হিন্দু মুসলিম কিন্তু হাতে হাত ধরে এই আন্দোলনে সামিল হচ্ছে, যে আমরা বঙ্গভঙ্গ বিরোধী, আমরা বঙ্গ ভঙ্গ করতে দেব না, বাংলা ভাগ হতে আমরা কোনো মতেই দেব না। তার জন্য যদি শেষ বিন্দু দিয়ে আমাদের লড়তে হয় রক্তে, তাও কিন্তু আমরা লড়ব। তো সেই বিষয়গুলো কিন্তু এখানে তোমাদের বুঝতে হবে। দেখো, 1897 খ্রিস্টাব্দের পর মহাবিদ্রোহের পর কিন্তু ভারতবর্ষের এই স্বাধীনতা সংগ্রাম করব এবং ছিনিয়ে নেব, এই বিষয়টা কিন্তু কমে গেছিল। কিন্তু তারপরে অনেক বুদ্ধিজীবী নেতা, দাদাভাই নৌরোজি সমস্ত কিছু, তারা মানুষকে এটা দেখান যে ইংরেজরা কিন্তু আমাদের দেশ থেকে মালপত্র লুট করে নিয়ে যাচ্ছে এবং তাদের দেশে সেগুলো উন্নতি করছে এবং এখানের উন্নতি কিন্তু তারা কিছুই করছে না। তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব স্পষ্টভাবে প্রত্যেকটি মানুষকে বোঝাচ্ছিল। সে বিভিন্ন মাধ্যমে, মুখে মুখে প্রচার হোক, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে হোক, বিভিন্ন নাটক নাটিকার মাধ্যমে হোক, তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু বোঝাচ্ছিল এবং মানুষের কিন্তু অ্যাওয়ারনেস তৈরি হচ্ছিল। মানুষ কিন্তু এই বিষয়ে জানতে চাইছিল যে কীভাবে কি হচ্ছে কি হচ্ছে না, এসব বিষয়গুলো কিন্তু জানতে চাইছিল। তো এই বঙ্গবিরোধী আন্দোলনের মাধ্যমে
একটা জিনিস যেটা হয়, আবার কিন্তু অখিল ভারতীয় জুড়ে ইংরেজ বিরোধী বিদ্রোহের কিন্তু সূচনা হলো এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মাধ্যমে। সবাই কিন্তু একজোট হয়ে লড়তে শুরু করলো, যার ফলে কিছু ভালো জিনিসও হলো, আবার কিছু খারাপ জিনিসও হলো। তবে সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে সবাই মিলে একজোট হয়ে লড়বে, এই ভাবনা কিন্তু পুনরায় তৈরি হলো, যা পরবর্তীকালে 1947 সালে স্বাধীনতা অর্জনের মাধ্যমে যে লক্ষ্য সেটি পূরণ হলো। এর মধ্যে হচ্ছে ক্রান্তিকারী সংঘর্ষের বিকাশ। দেখো 1885 খ্রিস্টাব্দে কংগ্রেস সৃষ্টির পর তখন কিন্তু প্রার্থনাপত্রের মাধ্যমে, অনুনয় বিনয়ের মাধ্যমে, দয়া করে যে সিভিল সার্ভিস পরীক্ষাটা দয়া করে এখানে করুন, আমাদের কিছু চাকরির সুযোগ দিন, এইসব বিষয়গুলো কিন্তু অনুনয় বিনয়ের পত্রের মধ্যে চলে। কিন্তু পরবর্তীকালে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী এই দুটো একটা ভাগ হলো, যে চরমপন্থী নেতারা চাইতো যে আমরা স্বাধীনতা আমরা ছিনিয়ে নেবো, আর নরমপন্থী চাইতো না, আমরা আস্তে আস্তে ইংরেজদের মানবিকতা জাগবে, তাদের বিবেক বৈরাগ্য হবে এবং তারা আমাদের স্বাধীনতা কিন্তু দিয়ে দেবে। কিন্তু চরমপন্থীরা চাইতো তার উল্টোটা। তো এই বঙ্গবিরোধী আন্দোলনের মাধ্যমে অনেক চরমপন্থী নেতা তারা কিন্তু তুমুল সংঘর্ষ করতে শুরু হলো। যেমন বিভিন্ন সংগঠন তৈরি হলো দেশ এবং দেশের বাইরে। দেশে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি এরা একদম বোমা মারলেন কিংসফোর্টের গাড়িতে, সেখান থেকে তারা গ্রেপ্তার হলেন। একজন তো প্রফুল্ল চাকি তো নিজেই বন্দুক দিয়ে মারা গেলেন, ক্ষুদিরাম বসু গ্রেপ্তার হলেন এবং ফাঁসিতে ঝুললেন। তাছাড়াও দেশের বিভিন্ন বাইরে বিভিন্ন সংগঠন তৈরি হলো। এভাবে কিন্তু সংগ্রামটা আস্তে আস্তে যেটা নরম ছিল সেটা আস্তে আস্তে চরম অর্থাৎ গরমে পরিণত হয়। এই কিন্তু ইংরেজদের একটা ভীতির জিনিস সৃষ্টি হতে থাকলো। তারপরে হচ্ছে রাষ্ট্রবাদ। এই সবাই মিলে একজোট হয়ে করবো, এই একটা রাষ্ট্রবাদ কিন্তু আস্তে আস্তে জন্ম নিল এবং সংঘর্ষ তারা করতে থাকলো। ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের আমরা প্রথমে আলোচনা করলাম যে এরকম ছিল নরমপন্থী চরমপন্থী। চরমপন্থীরা কিন্তু অনেক কিছু সৃষ্টি করতে, চরমপন্থীরা কিন্তু আস্তে আস্তে আন্দোলনের বেশি তাদের শক্তি কিন্তু দেখাতে শুরু করলো নরমপন্থীর থেকেও, এবং তারা নিজেদের জোর খাটাতে শুরু করলো বিভিন্ন উৎসবের মাধ্যমে, যেমন গণেশ উৎসব, কালী উৎসব, এই সমস্ত কিছু শুরু হলো। কিন্তু শিবাজি উৎসব, কিন্তু আরেকটা জিনিস যেটা হলো সাম্প্রদায়িকতার একটা কিন্তু ছাপ কিন্তু পড়তেই থাকলো। দেখো গণেশ উৎসব করা, মা কালীর পুজো করা, শিবাজি উৎসব করা, মহারাণা প্রতাপের গুণ গাওয়া, এই সমস্ত জিনিস দিয়ে এনারা বোঝাতে চাইলেন যে আমাদের অতীত কতটা সুন্দর ছিল। কিন্তু ভারতবর্ষে শুধু তো হিন্দু বসবাস করে না, হিন্দু, মুসলিম, পার্সি, বৌদ্ধ, জৈন সমস্ত কিছু সম্প্রদায় এখানে বসবাস করে। তাই শুধু হিন্দুরা মোটিভেট হলো, কিন্তু মুসলিমরা ভাবতে শুরু করলো যে আমাদের তো এখান থেকে দূর করে দিচ্ছে, আমরা তো এর মধ্যে নেই, তাহলে আমরা কেন এই আন্দোলনে যোগদান করবো। মুসলিমরা কি করলো, তারা বললো না আমরা এই আন্দোলনে যোগদান করবো না, এবং তারা আলাদা আলাদা বিভিন্ন সাম্প্রদায়িক দল করতে শুরু করলো। এবং কিছু শিক্ষিত মুসলিম কিন্তু এরা বুঝতো যে না, এটা যেটা হচ্ছে এটা কিন্তু ঠিক, আমাদের সবাই মিলে লড়তে হবে। কিন্তু কিছু কিছু মুসলিম আবার সেটা বুঝতে চাইতো না, তারা মনে করতো যে আমাদেরকে হারানো হচ্ছে। তাছাড়া একটি মেন কারণ ছিল ইংরেজরা চাইতো দ্বিবিভাজন তন্ত্র, মানে আলাদা করা এবং ডিভাইড অ্যান্ড রুল, আলাদা করা এবং রাজত্ব করা। তারা কিন্তু পূর্ববঙ্গের মুসলিমদের বোঝাতো যে হিন্দুরা দেখো কত শিক্ষিত, এরাই কিন্তু সমস্ত চাকরি নিচ্ছে, আর্থিক স্থিতি এনাদের বেশি, এনারাই কিন্তু বণিক শ্রেণী হচ্ছে, আর তোমরা কিন্তু পিছিয়ে পড়ছো। আবার হিন্দুদের বোঝাতো যে এদের কাছে থাকলে তোমাদেরকে মাছ মাংস খাওয়ানো শুরু করে দেবে, তোমাদের ধর্ম নষ্ট করবে, এরকমভাবে কিন্তু এতে আলাদা করতে করতে থাকবে। সেই যে বীজ বললো, সেই বীজ কিন্তু এখনো কিন্তু আছে ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দু মুসলিম সকলের মধ্যেই কম বেশি। তো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে শুরু হতে থাকবে। তাছাড়াও মহাবিদ্রোহের পরে প্রায় 27,000 মুসলমানকে ওই ফাঁসিতে ঝোলানো, তাদের শিক্ষা থেকে আলাদা করা, তাদের চাকরির সুযোগ না দেওয়া, এসব কিন্তু ইংরেজরা করতো। এবং হিন্দুরা কিন্তু শিক্ষার দিক থেকে অনেকটা প্রথম থেকে এগিয়ে ছিল। যার ফলে কি হলো,
মুসলিমরা এটা কিন্তু সঠিক ভেবে নিল যে ঠিক তো, আমরা তো পিছিয়ে যাচ্ছি, ওরা তো এগিয়ে যাচ্ছে, আমরা যদি এদের সাথে থাকি আমরা জীবনে কোনো কিছু হতে পারবো না, আমরা বরাবরই পিছিয়ে যাব। এমনকি স্যার সৈয়দ আহমেদ খান, তিনি একজন শিক্ষিত মানুষ, তিনিও তারপরে কিন্তু এই জিনিসগুলো কিন্তু নিয়ে অতটা ভাবতেন না। তিনি বলতেন না এটা তো ঠিকই হচ্ছে, আমাদের তো এরমভাবে পিছনেই হচ্ছে, তাহলে বোঝো। ঠিক এরকম মানসিকতা কিন্তু আস্তে আস্তে তৈরি হলো। অবশেষে সমস্ত কিছু, অনেক ঝামেলা, অনেক বয়কট, অনেক প্রাণ হত্যা হলো, সাম্প্রদায়িকতাবাদ সৃষ্টি হলো, ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেস 1907 সালে চুয়াত্তর সালে বিভাজন পর্যন্ত হয়ে গেল, চরমপন্থী চরম নরমপন্থী, তারা কেউ একসাথে কাজ করতে চাইল না। অবশেষে 1911 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সফল হলো এবং বাংলার বিভাজন থেকে বেঁচে গেল। কিন্তু বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এরা আলাদা হলো এবং পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ সমস্ত কিছু একসাথে কিন্তু আবার থাকতে শুরু করলো। তো এইভাবে আবার নতুন করে আন্দোলন সৃষ্টি হতে থাকলো। তার আরো বলি, গান্ধীজি যে লিখছেন যে এবং অন্যান্য লেখকেরা ভারতবর্ষে যে তখনকার দিনে যে ইতিহাস পড়ানো হতো বইয়ে, স্কুলে এবং বিশ্ববিদ্যালয়ে, সেখানেও কিন্তু স্পষ্ট ভাষায় মানে মুসলিমদের দুর্নীতি এবং হিন্দুদের যে সৎ, এই বিষয়গুলো, যে হিন্দুরা শোষণ কম করে, মুসলিমরা শোষণ বেশি করে, এই বিষয়গুলো এবং মুসলিমদের খুব ঘৃণার চোখে দেখা, এই বিষয়গুলো কিন্তু বইতেও থাকতো। তারপরে মানুষজনের মধ্যে প্রচার হতো, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে এইসব জিনিসগুলো প্রচার হতো। তার ফলে কিন্তু আরও কিন্তু সমস্যায় পড়ে যাচ্ছিল সমস্ত দেশের মানুষ। কিন্তু এই হাজার প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আস্তে আস্তে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা হলেও অনেকটাই, মানে সম্পূর্ণ বলবো না, কিছুটা হলেও এক হয়েছিল এবং তারা অনেকটা সংগ্রাম করেছিল, যার ফলে পরবর্তীকালে যার রূপ আমরা কিন্তু দেখতে পাই। তো এই বিষয়গুলো আর এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে এবং বুঝতে হবে। আর যেটা ইংরেজরা জানতো, যদি হিন্দু মুসলিম যদি এক হয়ে কাজ করে তাহলে কিন্তু স্বাধীনতাটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে, এই ভয় কিন্তু তাদের বরাবরই ছিল। তাহলে আমরা কি বললাম কি, যে কিভাবে সাম্প্রদায়িকতা উদ্ভূত হলো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হলো, শিক্ষিত সমাজ কিভাবে যোগদান করলো, ছাত্র সমাজ সমস্ত কিছু যোগদান করলো, এবং কিভাবে আস্তে আস্তে একটা, যেটা একটা নরম আন্দোলন থেকে, যেটা একটা অনুনয় বিনয় থেকে কিভাবে একটা উগ্র রাষ্ট্রবিদের দিকে আমাদের ভারতবর্ষের ইতিহাসের স্বাধীনতা সংগ্রামীরা এগোতে থাকলো, সেই বিষয়গুলো কিন্তু আমাদের এইখানে আলোচনা করা হলো। তো আমি এটা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে বোঝালাম, তোমরা একটু বুঝলে জিনিসটা এবং নিজের একটু পড়বে, আশা করছি তোমাদের অনেকটা সুবিধা হবে। আর যা অসুবিধা হবে আমাকে নিচে কমেন্ট করে জানিও, আমি তোমাদের পরের ভিডিওতে তোমাদের সেগুলো বলে দেবো। ভিডিওটি দেখো, ভালো থেকো সবাই, নমস্কার।